যদি আপনি ঢাকা শহরে বসবাস করেন, শাহবাগ, মালিবাগ অথবা কারণ বাজার যেখানেই দাঁড়ান আপনি, আধা ঘন্টা দাঁড়াবেন, আধা ঘন্টার মধ্যে হয়তো বা মানে 20,000, 30,000, 1-1.5 ঘন্টা দাঁড়ালে আপনি 1-1.5 লাখ মানুষ দেখতে পারবেন। এই 1.5 লাখ মানুষ, মানে 1.5 লাখ মানুষের একটা দেশ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। সেই দেশের নাম হচ্ছে কোরাসাও। 5 থেকে 6 লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দ, তারাও কোয়ালিফাই করছে। কিন্তু কিভাবে এই যে একটা জায়গায় দাঁড়িয়ে ঢাকা শহরে আপনি আছেন, কয়েক মিনিটের মধ্যে 1.5 লাখ মানুষ দেখবেন, এরকম একটা দেশ কোয়ালিফাই করেছে বিশ্বকাপে, কিভাবে হলো সম্ভব জানবো। আমার পাশে আছেন স্পোর্টস অ্যানালিস্ট এবং সিনিয়র সাংবাদিক, খেলাধুলা নিয়ে অনেক দিন কাজ করেছেন, এখনও কাজ করেন, লেখালেখি করেন, এবং ওই সেই লোকটা তৌহিদ ফিরোজ, যিনি সবসময় আমার সাথে থাকেন বা আমরা একসাথে অ্যানালাইসিস করি খেলা নিয়ে। ভাই, কিভাবে এই দুই দেশ কোয়ালিফাই করলো? প্রথমে বলতে হয় যে বিশ্বকাপে অজানা অচেনা দেশ কোয়ালিফাই করা বা বিশ্বকাপে খেলা নতুন কিছু নয়। হঠাৎই প্রতিবারই আমরা দেখি এমন কোনো দেশ খেলতে আসে যাদের হয়তো ফুটবল মানচিত্রে, যাদের অনেক অস্তিত্ব যে আছে, অনেক ফুটবল প্রেমীরা জানেই না। যেমন কুরাসাও বলে যে একটা দেশ আছে, আমার মনে হয় এটা অনেকেই জানেন না। 1.5 লাখ মাত্র জনসংখ্যা। আসলে কুরাসাওটা ছিল ডাচ টেরিটরি। এটা ছিল একসময় পুরোপুরিভাবে নেদারল্যান্ডসের উপরে নির্ভরশীল। এটাকে কিছুটা স্বাধীনতা দেওয়া হয় 2010-এ, এবং সেই হিসাবে তারা আলাদাভাবে খেলতে শুরু করে 2010-এর পর থেকে। সবচেয়ে মজার বিষয় হলো 1.5 লাখ লোকের দেশ কিভাবে তারা বিশ্বকাপ খেললো। তার কারণ হচ্ছে এখানকার যে খেলোয়াড়রা তারা সব ডাচ লিগে খেলে। যেহেতু ডাচ লিগ পৃথিবীর অন্যান্য সমৃদ্ধশালী লিগের মধ্যে একটি, তার অর্থ হচ্ছে যে এই খেলোয়াড়রা যখন ওখানে খেলে তার মানে তাদের খেলার মান অনেক উঁচু। আচ্ছা, ডাচ ক্লাবগুলো যেমন আয়াক্স, ফায়নুড, এই সমস্ত টিমের হয়ে তারা খেলে। তারা যখন তাদের জাতীয় দলের হয়ে খেলতে আসে, স্বাভাবিকভাবেই তাদের খেলা ধাঁচটা হয়ে যায় অন্যরকম। তো সেখান থেকে এই ছোট দেশটি কোয়ালিফাই করেছে। মানে আমরা বলতে পারি যে আমরা আলোচনা করি, সবসময় তুলনা করি বাংলাদেশ দল বা বাংলাদেশ 18 কোটির বেশি জনসংখ্যা, তারা সুযোগ পায় না বা এশিয়ার লেভেল পার হতে পারে না। আবার যেন অন্যভাবে দেখি যে ভারত তো আবার 150 কোটি মানুষের দেশ, তারাও পায় না। আপনি কীভাবে এটা দেখেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে ফুটবলের সংস্কৃতি সব জায়গায় রয়েছে, আমাদের এখানে আছে, ওখানেও আছে। এখন এটা অনেক সময় অনেকে বলে থাকে জিনিসটা যে দৈহিক গড়ন ওইটার উপরে নির্ভর করে, সেটাও আমি মানতে নারাজ। আসলে যে কারণটা কি, এইটা একদম সঠিকভাবে খুঁজে বের করা দুষ্কর। তবে যেই দেশগুলো কোয়ালিফাই করেছে, এদের এখানে থেকে ফুটবল খেলোয়াড়রা অনেক আগে থেকে ইউরোপের লিগে খেলে থাকে। মানে কি ভাই, এটা কি ওই রকম হয়েছে ভাইয়া যে আমরা যে হামজাকে নিয়ে এসেছি প্রবাসী ফুটবলার বলে যাদেরকে, ওদের কি প্রবাসী তারা? হ্যাঁ, ঠিক তাই। আমাদের যদি হামজার মতো আরও 4-5 জন প্লেয়ার আমরা পাই যারা বিদেশে একদম সর্বোচ্চ মানে খেলে থাকে, তাহলে বাংলাদেশে কিন্তু তরতরিয়ে সামনে চলে যাবে। এক হামজাকে দিয়ে আমরা অনেক স্বপ্ন এখন দেখছি, সাফ জেতার স্বপ্ন দেখছি। সাথে যুক্ত হয়েছে ফাহমিদুর, সাথে যুক্ত হয়েছে কিউবা মিচেল, তারপরে যুক্ত হয়েছে জায়ান, তারপরে সমিত সোম। তো এদেরকে নিয়ে যখন একটা দল হবে, স্বাভাবিকভাবে আমরা আশা করব সাফ জিতবে এবং তারপরের দিকে সম্মুখে আগাবে। তো কুরাসাও তাই, প্লেয়ার খেলোয়াড়রা তারা খেলে ডাচ লিগে। আর একটা দল এবার এসছে 74 সালের পর, সেটা হচ্ছে হেইতি। তো হেইতি একটা বিধ্বস্ত দেশ, তার মধ্যে থেকে এরা বিশ্বকাপে তারা কোয়ালিফাই করেছে। আর যেটা বললাম কুরাসাও গেল, কেপ ভার্দের কথা বলছিলাম, তাদের কি অবস্থা? তারা কি অবস্থা? একই অবস্থা, 5.5 লাখ হোক আর যাই হোক, তাদের খেলোয়াড়রা খেলে, অনেকে দেশের বাইরে খেলে। তোমার কি যদি মনে থাকে, বিশ্বকাপ কিন্তু আরেকটা দল খেলেছিল যাদেরকে আমরা ক্রিকেটের জন্য বেশি চিনি, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো। তারাও কিন্তু বিশ্বকাপ খেলেছিল। ওই যে তাদের যে খেলোয়াড়রা, তখন অনেক খেলোয়াড়রা ইংলিশ লিগে খেলতো। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে এই সমস্ত দেশ একবার যদি তারা খেলে, পরপর 2বার বা 3বার খেলা এদের জন্য একটু কষ্ট হয়ে যায়। কারণ তাদের হয়তো একটা সময় তাদের কিছু দুর্দান্ত খেলোয়াড় এসে পড়ে, তাদেরকে দিয়ে তারা বিশ্বকাপে তারা যায়, খেলে, তারপরে এই প্লেয়ারগুলো অবসর গ্রহণ করে, তখন তাদের আবার
দলের মানটা পড়ে যায়, তখন তারা আর কোয়ালিফাই করতে পারে না। যেমন হেইতির কথা বললাম, 74-এর উপরে এই প্রথম। ওকে, তাহলে আপনার কাছে কি মনে হয়, মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কথা বলছিলাম, যারা এখন ইন্ডিয়ার অবস্থা খুব একটা ভালো নয়, বাংলাদেশের অবস্থা আগের থেকে ভালো না হলেও তারা বিশ্বকাপ না খেললো, তারপরেও কি মনে হয় যে কোনো এক সময় এই দুই দেশ বা বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই, যে এশিয়ান লেভেলটা মানে টপ লেভেলে যেতে পারবে, নাকি হামজার মতোই আপনি বললেন 3-4 জন লাগবে আরও? প্রথম কথা, আরও খেলোয়াড় লাগবে। বাংলাদেশ এখনও দক্ষিণ এশিয়ায় তারা একদম শিরোপা base করতে পারেনি এখনো। শিরোপা তারা এখনও পায়নি। তারা এখনও দক্ষিণ এশিয়ায় তাদের অবস্থান এখনও নড়বড়ে। তাদেরকে সাফটা জিততে হবে অন্তত 2বার থেকে 3বার পরপর, তাও তারপরে তুমি চিন্তা করতে পারবা এশিয়ার পরবর্তী ধাপে যদি বাংলাদেশ যেতে পারে। এখন তো সত্যি কথা বলতে বেশ কষ্টদায়ক। আর আমাদের এখন ওই বিশ্বকাপ চিন্তা না করলেই ভালো। আমাদের চিন্তা করা উচিত আমরা সাফ জিতবো। এখানে আমাদের আপাতত আমাদের আশাটা রাখা উচিত। ভাই, যেটা বলা হচ্ছে যে বাইরে তো আমাদের আরও অনেক প্রবাসী ফুটবলার আছে, অনেককে নিয়ে কথা হচ্ছে, তাদেরকে আনার প্রক্রিয়াটা আগের মতো ফাস্ট হলো না, বাট চেষ্টা করা হচ্ছে। তারা আসলে কি ভালো হয় মনে হয়? হ্যাঁ, অবশ্যই তারা আসলে দলের ধাঁচ, দলের একটা ধার, দলের যে খেলার যে বলবো যে একটা যে প্রক্রিয়াটা বা গতিটা, সেটা হয়তো বদলাবে। কিন্তু আমি আবার সেই কথা আসবো যে আমাদের আশাটা রাখতে হবে বাস্তবসম্মত। অলিক কল্পনায় গা ভাসিয়ে দিলে আমার চলবে না। কিন্তু আপনি তো ফুটবলটাকে ফলো করেন, এবং যে কেপ ভার্দের কথা বললেন, সাথে হচ্ছে কুরাসাওয়ের কথা বললেন, এই দুই দেশের ফুটবল ফেডারেশনটা কেমন, এবং অবশ্যই আপনি স্টাডি করেছেন, এবং তারা যে আসলে প্রক্রিয়াতে যে বললেন যে ওনার প্রবাসী ফুটবলার নিয়েছে, অনেক কাউকে নিয়েছে, কিন্তু তাদের ফুটবল ফেডারেশন কতটা স্ট্রং এবং সেই প্রক্রিয়াতে এসেছিল, আপনি কতটুকু জানেন? আসলে স্ট্রংয়ের থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে তাদের বেশিরভাগ খেলোয়াড়ই, যেহেতু ওদের দেশে ওরকম লিগ নেই, তাদের বেশিরভাগ খেলোয়াড়কে খেলতে হয় দেশের বাইরে। সুতরাং তুমি যদি একদম উঁচু মানের খেলোয়াড় হও বা মাঝারি মানেরই হও, তোমাকে কিন্তু জীবিকার তাগিদে তোমাকে চলে যেতে হবে অন্য দেশে। এবং অন্য দেশে যখন তুমি খেলতে যাবা, তখন কিন্তু তোমাকে একটা তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। তখন তোমাকে ভালো হতেই হবে, তোমাকে দক্ষতা বৃদ্ধি করতেই হবে। সুতরাং তোমাকে জীবিকার তাগিদে তোমাকে চলে যেতে হচ্ছে বাইরে। বাইরে বলতে তোমাকে ইউরোপে। তো সেখানে তো লিগগুলা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তো সেখানে তুমি যখন খেলবে, তখন তোমার খেলার ধাঁচও অন্যরকম হবে, ধার অন্যরকম হবে। তারপর ওদেরকে নিয়ে যখন জাতীয় দল হবে, তো স্বাভাবিকভাবেই সেই জাতীয় দলের মান হবে অনেক উঁচু। রাইট, ওকে, আমরা জানলাম হাইতি, সাথে হচ্ছে করাসাও এবং কেপ ভার্দ সম্পর্কে, তারা কীভাবে কোয়ালিফাই করেছে। আশা করি তারা কেমন করে আমরা বিশ্বকাপের মঞ্চে দেখব, তার আগে হয়তো বা কয়েকটা ম্যাচ দেখা যাবে। আশা করি বাংলাদেশ দলও যে পথে আছে, ভাই যেটা বললো 2 থেকে 3টা সার্ভ জিততে হবে, সেটা পারে কিনা সামনে সেই পরীক্ষায় যাবে সবাই, এবং আশা করি বাংলাদেশ দল সেটা করতে পারবে। আপনার কি মনে হয় জানাবেন। ধন্যবাদ।